যারা শাসক ছিল, যেই দলগুলি শাসন করেছে, মানুষের বৈষম্য দূর করতে পারে নাই, মানুষকে শান্তি দিতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। আবারও বৈষম্য দূর করার জন্য আপনারা জানেন 2024 জুলাই আগস্টের আন্দোলনে মানুষ আবারও জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। মানুষ, হাজারো মানুষ বন্ধুত্বতা গ্রহণ করেছে, অন্ধ হয়েছে, বিকলাঙ্গ হয়েছে। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, চাঁদা মুক্ত দেশ পাবো, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম? 2024 জুলাই আগস্টের আন্দোলনের পরে আবারও খুন, খারাপি, ধর্ষণ, অবিচার, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার। মানুষ শান্তিতে নাই, মানুষ মুক্তি পায় নাই, চাঁদা মুক্ত দেশ গঠন করতে পারে নাই, আমার মা বোনদের ইজ্জতকে রক্ষা করতে পারে নাই, ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ করে দিতে পারে নাই। আজও বাংলাদেশের হাজারো গরিব না কে ধুকে ধরে মরছে। আজকে আমাদের বাংলাদেশের মেয়েরা ইজ্জতহানি হচ্ছে। আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে। এই দেশ আমরা চাই নাই, এর জন্য আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। ইনশাআল্লাহ আগামীতে একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন। সমাজের চাঁদা থেকে বাংলাদেশ উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। আমরা কি চাই? আগামীতে ইসলাম হুকুমত কায়েম করতে চাই, ইসলাম হুকুমত কায়েম করতে চাই। ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে? বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম হুকুমত হলে আমার মা বোনরা ধর্ষিতা হবে না। ইসলাম হুকুমত হলে খোলা আকাশের নিচে বাংলাদেশের একজন নাগরিক আর ঘুমাতে হবে না। যদি ইসলাম হুকুমত হয়, বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না। যদি ইসলাম হুকুমত হয়, কেউ খাবে কেউ খাবে না, এইটা থাকবে না। কেউ 10 তলায়, কেউ নিচতলায়, এই বৈষম্য থাকবে না। আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, সাম্যতা হবে, মানবিক মর্যাদা প্রদান করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত হয়, বাংলাদেশের একটা টাকাও বিদেশে পাচার হবে না। আমি আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মানুষ 2 ভাগে ভাগ হয়ে যাবে। একদল মানুষ ইসলামের পক্ষে, একদল মানুষ ইসলামের বিপক্ষে। কেউ দেশের পক্ষে, কেউ ভারতের পক্ষে। আপনি ইসলামের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? আপনারা ভারতের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? তাহলে আসুন আজকের থেকে আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে। যদি ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকি, আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে, কোনো সন্দেহ নাই। আমি তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলবো, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে, নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো যথা টাইমে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। একটা নির্বাচন দিতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনের সবাই অংশগ্রহণ করবে, সবার অধিকার সমান থাকবে, কোন গুন্ডা থাকবে না, মাস্তান থাকবে না, ভোট দখল চলবে না, কেন্দ্র দখল চলবে না, কাউকে হুমকি ধুমকি দেওয়া চলবে না। বর্তমান প্রত্যেকের নীতি আদর্শ রক্ষা করার জন্য, বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। সেই সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড সরকারকে গঠন করতে হবে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি আপনি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে অবশ্যই ক্ষমা করবে না। আসুন আমরা সম্মিলিত ভাবে আগামী ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমাদের যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়বো। অবশ্যই ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে, এদেশের চাঁদাবাজরা আর বিজয় অর্জন করতে পারবে না। আমার আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীর চট্টলার সংগ্রামী জনতা, বীর চট্টলার তৌহিদি জনতা, আন্দোলনরত দল চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত 5 দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে ওই যে আশিক লাল দিঘির ময়দানে
স্লোগান একটু বন্ধ করুন মেহরবানি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আন্দোলনরত আট দলের উদ্যোগে আয়োজিত বীর চট্টলার ঐতিহাসিক লালদিঘি ময়দানে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আট দলের শীর্ষ নেতৃবৃন্দ, অন্যান্য কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, বীর চট্টলাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর মুক্ত জমিনে, মুক্ত আকাশের নিচে আল্লাহ তাআলা এই ধরনের একটি সমাবেশ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 15.5 বছর টানা 9 থেকে 24 সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি। বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। বাংলাদেশের মানুষ অবিচার, নির্যাতনের শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি। বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল। দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল। 1 নয়, 2 নয়, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে, যা বাংলাদেশের এভারেজ বার্ষিক বাজেটের 7টা বছর কভার করে সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে। তারা আমাদেরকে উন্নয়নের কথা বলতো, তারা উন্নয়ন করেছিল তাদের নিজেদের, আর তারা রাস্তাঘাট এবং দালান তৈরি করেছিল রোডের বদলে বাঁশ দিয়ে। একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম, যার যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই। সব বাঁশ উধাও হয়ে গিয়েছিল। সম্মানিত দেশবাসী, ফ্যাসিবাদীরা আমাদেরকে উন্নয়নের গল্প শোনাতো, বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর, বাংলাদেশ এখন কানাডা। হ্যাঁ, বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য, কারণ তারা পালিয়ে গিয়ে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে। বাংলাদেশের টাকা ব্যাংকগুলো লুট করে, ডাকাতি করে সিঙ্গাপুরে নিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সম্মানিত বন্ধুগণ, এই ফ্যাসিবাদ শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই, তারা বড় আঘাত দিয়েছিল আলিম উলামার উপর। হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেয়াদব প্রকাশ্যে চর্চা করেছিল। তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে রাজধানীতে তারা একত্রিত হয়েছিলেন। 13 সালের 5 মে সেখানে বর্বর হামলা চালিয়ে রাতের অন্ধকারে অসংখ্য মানুষকে খুন করা হয়েছিল। এতগুলো আলিম উলামা, হুফাজে কেরাম, আইতাম, তাদেরকে হত্যা করার পর, খুন করার পর প্রখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি, ওখানে লাল রঙের যে তরল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলবীরা কিছু রং ছিটিয়ে রেখেছিল। লজ্জা। মানুষ খুন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস, এটাই ছিল তাদের বৈশিষ্ট্য। এরা রক্ত হাতে করে ক্ষমতায় এসেছিল, আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। তারা ক্ষমতায় এসেছিল 9 সালে ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন প্যারামিলিটারি বিডিআর হেডকোয়ার্টারে 2 দিনে 57 জন প্রতিশ্রুতিশীল
দেশপ্রেমিক 14 সামরিক অফিসারকে তারা হত্যা করার মাধ্যমে তাদের হত্যার অভিযান শুরু করেছিল। আর 24-এর গণবিপ্লবে ছাত্র, তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, মা বোনদের বুকে, ভাইদের বুকে, সন্তানদের বুকে গুলি চালিয়ে কাড়ি কাড়ি লাশ ফেলে দিয়ে যখন সামাল দিতে পারে নাই, তখন যারা বলেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না, তারাই তখন